ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন হচ্ছে মহিমান্বিত লাইলাতুল কদর। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলিমরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপনের নির্দেশ, শপথের সিদ্ধান্ত দলের ওপর। শি জিনপিং এর সাথে ডক্টর ইউনূসের বৈঠক আগামীকাল। চাইলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের সহায়তা। দীর্ঘ ছুটির সুযোগে ঢাকা ছাড়ার হিড়িক, যাত্রাপথে তুলনামূলক স্বস্তি। শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ব্যাপক লেনদেন। লম্বা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতার শঙ্কা নেই। গাড়ি বিক্রি করেও বেতন বোনাস দিয়েছেন গার্মেন্টস মালিকরা, জানালেন উপদেষ্টারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন হচ্ছে হাজারো রজনীর শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ রাত। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। 20 রমজানের পর যে কোনো বিজয়ের রাতেই শবে কদর হতে পারে, তবে 26 রমজানের পরের রাতকেই লাইলাতুল কদর বলে মত বেশিরভাগ আলেমের। এ রাতেই নাজিল হয় পবিত্র মহাগ্রন্থ কুরআন। সে কারণে রাত্রিকে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান ও ফজিলতপূর্ণ হিসেবে ইসলামে বর্ণনা করা হয়েছে। মহিমান্বিত এই রাতের গুরুত্ব তুলে ধরে মহাগ্রন্থ আল কদর নামে একটি সূরাও নাজিল হয়েছে। তাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের অন্যান্য মসজিদেও মুসল্লিরা নামাজ আদায় করছেন। তারাবির নামাজের পর থেকে চলছে নফল আদায়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, সকল মুসলিম উম্মার জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। সারা বছর যে গুনাহ কথাগুলো করছি আল্লাহর কাছ থেকে এই লাইলাতুল কদরে যাতে আল্লাহ মাফ করে দেন। আর বিশেষ চাওয়া বলতে গেলে আমার মা বাবার জন্য। সকল ধর্মের মানুষ যেন হানাহানি মারামারি থেকে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে যেন সুন্দরভাবে ঈদও পালন করতে পারে এবং আগামী দিনেও যেন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, এটাই দোয়া করি। এই রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই রাতে মানুষ মুনাজাত করবে, মানুষের হৃদয়ের কামনা সেগুলো বলবে। ব্যবসায়িক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি, শরীরের সুস্থতা কামনা সহকারে যাতে করে সর্বদিক থেকে আমরা সঠিকভাবে থাকতে পারি, সেই কামনায় আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। মক্কা, মদিনা, জেরুজালেম সহ বিশ্বের বিভিন্ন শহরে নফল ইবাদতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিশেষ দোয়া করা হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য। পবিত্রতম নগরী সৌদি আরবের মক্কা ও মদিনায় বুধবার শবে কদরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এশা ও তারাবির নামাজের সাথে শবে কদরের নামাজ আদায়ের সময় দোয়া আর খুতবায় ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করা হয়। ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার 50,000-এর বেশি ফিলিস্তিনির রুহের মাগফিরাতের জন্য দোয়ায় শামিল হন ওমরা হজে যাওয়া বিভিন্ন দেশের লাখ লাখ নারী পুরুষ। ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া হয়েছে জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ আল আকসায়। ইবাদতের জন্য ওই মসজিদে জড়ো হন 1,80,000-এর বেশি মুসল্লি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। নানা অভিযোগ উপেক্ষা করে তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেছেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য তার। সুজন মাহমুদের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সত্যের জয়। আদালত প্রাঙ্গণে তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস আর বিজয় উদযাপন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাপুত্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। ঢাকার মানুষের কাছে ইশরাক হোসেন জনতার মেয়র। একদিকে প্রয়াত বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে রাজনীতির মাঠে
নিজের সাবলীল পদচারণা। সব মিলিয়ে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঢাকা দক্ষিণের মানুষের কাছে আস্থা ভরসার প্রতীক, যার ফলে ভোটের মাঠে তাকে বেছে নিলেও আওয়ামী সরকারের কারচুপির কাছে তখন হার মানতে হয় তাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পলায়ন, চাপমুক্ত আদালত, শেখ হাসিনার ভাতিজা তাপসের কারচুপির বিষয়টি আমলে নেয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের আদালত আগের সাজানো ফলাফল বাতিল করেন। জানিয়ে দেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার দক্ষিণের মেয়র। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায় ঘোষণার সময় কর্মী সমর্থকদের নিয়ে আদালতেই উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। আদালত চত্বরেই বিজয় মিছিল করেন তারা। রায়ের সন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি, তবে মেয়র হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত কেবল দলে নেবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নানাবিধ গুরুতর জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলে নূর তাপসকেই মেয়র হিসেবে ঘোষণা দেয়। নির্বাচন কমিশনের সেই গ্যাজেটকে চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এদিকে বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা আমাদের কাছে এখন আমরা যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক দল, আমাদের নেতাকর্মীদেরকেও সাবধান থাকতে হবে। শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। সবার আগে বাংলাদেশের আয়োজনে এবার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় হবে স্বাধীনতা কনসার্ট। রমজানের কারণে মার্চ মাসের পরিবর্তে 11 এপ্রিল বাংলাদেশি সংস্কৃতির বড় আয়োজনের তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। এদিকে বাড্ডা থানা বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার দাবি জানান বিএনপি নেতারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে
স্বৈরাচারের দোষরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আমাদের এবার ইফতার হবে সাধারণ মানুষের জন্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:20 দিকে বেইজিংয়ে পৌঁছান তিনি। চীনের উপমন্ত্রী সান ওয়েডিং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টাকে বেইজিংয়ের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাসপ্রোমের গ্যাস অনুসন্ধান কাজ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যাগুলো সমাধান করা হয়েছে। জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ান নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে কাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের হাইনানে বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর আনবে। এশিয়ার দেশগুলোর অভিন্ন সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সম্মেলনে 4 দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। পরে বেইজিং যান ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদে এবার ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। দুই একটি ট্রেনে সামান্য শিডিউল বিপর্যয় ঘটলেও তাতে তেমন কোনো প্রভাব পড়ছে না, নেই বাড়তি চাপও। অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে নগরবাসী। তবে যাত্রীদের চাপ রয়েছে গাবতলী ও টেকনিক্যাল থেকে বাস যাত্রীদের। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ঈদ যাত্রার চতুর্থ দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরের টানে ঘরমুখ মানুষ। রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 70টি ট্রেন। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে পরিবার নিয়ে সবাই উঠতে পারছেন স্বাচ্ছন্দ্যেই। এখন পর্যন্ত নেই কোনো চাপ, নেই ঝক্কি ঝামেলাও। এবারের রেল ব্যবস্থাপনায় সন্তোষ ঘরমুখ মানুষ। অনেক ছুটি পেয়েছি, পরিবারে যাব, বাবা মা আছে, আত্মীয়স্বজন আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কুশল ঈদ কুশল বিনিময় হবে। হ্যাঁ, এবারে এই যাত্রাটা অনেক ভালো হবে মনে হচ্ছে। আর আমি এক জায়গায় যাচ্ছি না, আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুইটাই এক জায়গায়। গত 2-3 বার ধরে যেমন রেলের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে যে 2 বারে টিকিট দিচ্ছে, এই একটা সুবিধা হয়েছে। ঈদে বড়দের সাথে ঢাকা ছাড়ছে পরিবারের ছোটরাও, কারো দাদা বাড়ি, কারো আবার নানা বাড়ি। ঈদে আমরা নামাজ পড়ব, তারপরে আমি দাদা বাড়ি যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, মার সাথে যেতেছি। আমি আমার দাদু বাড়িতে যাইতেছি। আমার দাদু বাড়িতে একটা আমার ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে এবাদ। আমি সবাইকে নিয়ে ঈদ করব, মজা করব। আমার অনেক ভালো লাগছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত কর্তৃপক্ষ। আন্তনগর, মেল, কমিউটার সব মিলিয়ে 50,000 যাত্রী প্রতিদিন যাচ্ছে। নেই কোনো ধরনের শিডিউল বিপর্যয়। আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে যাত্রী পরিবহিত হচ্ছে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ করতে বাস যোগে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর বাস স্টেশনগুলিতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যে বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। আগের থেকে তুলনায় এখন বেশ অর্গানাইজ মনে হচ্ছে। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারা। এদিকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা নিশ্চিতে টহলে রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
আগের মতো জৌলুস না থাকলেও ঈদকে সামনে রেখে যাত্রী সমাগম কিছুটা বেড়েছে লঞ্চ টার্মিনাল সদরঘাটে। সময় বেশি লাগলেও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই পরিবার পরিজন নিয়ে চড়ছেন লঞ্চে। তবে আশানুরূপ যাত্রী না থাকায় হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীদের নৌপথমুখী করতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। ইসমাইল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট। চিরচেনা সেই রূপ না থাকলেও প্রতিবারের মতো এবারের ঈদেও রয়েছে বাড়তি প্রস্তুতি। কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে অনেকেই শেকড়ের টানে নদীপথের যাত্রাকেই বেছে নিয়েছেন। যাত্রীরা বলছেন সময় বেশি লাগলেও বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করা যায় নৌপথে। অনেক শান্তি, যেমন রেস্ট নিতে পারতেছি, তারপর আমার বাথরুমে প্রয়োজন হলে আমি বাথরুমে যেতে পারতেছি। বাসে তো আমার ওই সুবিধাটা নাই। লঞ্চে যাওয়ার কারণটা হলো ধরেন একটু সুবিধা, আরাম, আবার বাথরুম পায়খানা করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর কি সুবিধা। এই জন্য পরিবার পরিজন নিয়ে লঞ্চে যাওয়ার সুবিধা হচ্ছে, কেবিন আছে, বাথরুম আছে, এটা বাচ্চাদের কোনো সমস্যা হয় না। আমরা ভোলা থেকে চারপাশে নদী, তার বিকল্প নেই, লঞ্চ দিয়ে যেতে হয়। এই জন্য লঞ্চ আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। আসলে লঞ্চে একটু রেস্ট করে শুয়ে বসে যেভাবে ইচ্ছা যাওয়া যায়, এই জন্য গাড়িতে ভ্রমণটা আমার কাছে একটু ভালো লাগে না। যাত্রীদের টিকিট কেনার হিড়িক নেই। মূলত পদ্মা সেতু হওয়ায় সড়ক পথে বেড়েছে যাত্রী, আর তার প্রভাবে যাত্রী সংকট সদরঘাটে। আসলে যে প্রত্যাশা আমাদের ছিল সেটা আসলে এখনো হয় নাই। সামনে অথবা গার্মেন্টস বন্ধ দিলে অথবা সেটা আশা করা যায়। সরকারি রেটে ভাড়া আরও বেশি, কিন্তু আমরা কম নিচ্ছি যাত্রীর কাছ থেকে। ডাবল 2200 টাকা, ভিআইপি সর্বোচ্চ 6000, সর্বনিম্ন 4000। নদী বন্দর কর্তৃপক্ষ বলছেন যাত্রীদের নদীপথমুখী করতে আকর্ষণীয় পদক্ষেপ হাতে নিয়েছেন তারা। যাত্রী যেন স্বাচ্ছন্দ্যে সদরঘাট পৌঁছতে পারে। সদরঘাট পৌঁছার পর দেন আমাদের যে কার্যক্রমগুলো একটা যাত্রী সেবার জন্য যে কার্যক্রম দরকার সেগুলো আমরা সব নিয়েছি। যেমন একটা যাত্রী আইসা ভিতরে ঢুকে একটু রেস্ট নেওয়ার জন্য বসার স্থান, বিশুদ্ধ পানি, বাথরুম সহ বিভিন্ন মায়েদেরকে, বাচ্চাদেরকে বেস্ট ফিডিংয়ের জন্য। যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে স্পেশাল লঞ্চ রিজার্ভ আছে বলে জানায় কর্তৃপক্ষ। পদ্মা সেতু হওয়ার পরে সদরঘাটের সেই চিরচেনা জৌলুস হারিয়ে গেলেও আরামদায়ক এবং স্বস্তির কথা বিবেচনা করে অনেকেই বেছে নিচ্ছেন লঞ্চ ভ্রমণকে। নদীপথের ঈদযাত্রা হোক নিরাপদ এবং ভোগান্তিমুক্ত, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। এদিকে সরকারের কঠোর অবস্থানে গার্মেন্টস মালিকদের কেউ কেউ গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন বোনাস দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশ। ঘরমুখো লাখো মানুষের চলাচলে সড়কে তৈরি হয় যানজট, ঘটে দুর্ঘটনা। ফাঁকা নগর ও শহরগুলোতে ঘটে নানা অপরাধ কার্যক্রম। ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় তা নিশ্চিতে সচেষ্ট সরকার। ঈদের আগে শেষ কার্যদিবসেও ঈদকে প্রাধান্য দিয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, রাজধানী সহ পুরো দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ঈদের লম্বা এই ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। না, বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করব। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, সব কারখানায় ঈদের আগে শ্রমিকদের পাওনা দিয়েছে। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। কারণ উনি এইসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে।
গার্মেন্টস শিল্পে 13% প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান শ্রম উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ভিড় করেন গ্রাহকরা। অন্য সময়কার তুলনায় এদিন প্রায় 40% বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস, আর তাই শেষ মুহূর্তের লেনদেন সেরে নিতে ব্যাংকগুলোতে ভিড় করেন গ্রাহকরা। ব্যাংক বন্ধ দেওয়া যাওয়াতে আজকে অফিস থেকে চেক দেওয়া পাঠাইছে, যেন টাকা উঠাইলাম আর কি। লং টাইমের একটা ছুটি, এই জন্য ব্যাংকে অনেক ভিড়, সেই জন্য টাকাটা একটু উঠাই নিলাম। যদি প্রয়োজন লাগে, টাকা যদিও আছে ঘরে, তারপরে একটু উঠাই নিলাম আর কি। ইফতার কুপনের টাকাটা নিতে আসছি, আর নগদ কিছু টাকা নতুন তো নাই, পুরানটাই নিতে আসছি। ভিড় খুব বেশি না, অন্যান্য বছর যেরকম ভিড় হয় ওই তুলনায় একটু কম মনে হচ্ছে। দীর্ঘ সময়ের জন্য ব্যাংক বন্ধ থাকার খবরে এবার কাউন্টারগুলোতে লেনদেনের চাপ তুলনামূলক বেশি বলে জানালেন ব্যাংকাররা। অন্য সময়ের চেয়ে ক্যাশ ট্রানজ্যাকশনটা অ্যারাউন্ড 40% বেশি উইথড্রল হচ্ছে অন্য সময়ের চেয়ে। কখনো কখনো কোনো দিন বিশেষ এটা 80%ও ক্রস করে উইথড্রলটা। এবং আমরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ টাকা আমরা রেখেছি, কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ইভেন আমাদের যে এটিএম বুথগুলো আছে, সেই এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে। প্রেশার বরাবরই আগের মতনই আছে, তবে এবার জমার ভাগটা একটু বেশি আছে। এবার গ্রাহকদের যে কেনাকাটার পরিমাণটা বেশি বেড়েছে, যে কারণে বিক্রেতাদের বিক্রয়লব্ধ অর্থটাও ব্যাংকে জমা আসতেছে ভালো, এই জন্যে লিকুইডিটি সাপোর্টটা ভালো পাচ্ছি। ঈদের ছুটির মধ্যে গ্রাহকদের নগদ টাকার সরবরাহ স্বাভাবিক রাখতে এটিএম বুথ সহ ডিজিটাল ব্যাংকিং সেবা জোরদারের আশ্বাস ব্যাংকের শীর্ষ নির্বাহীদের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা 31টা ব্রাঞ্চ খুলে রেখেছি এই ছুটির মধ্যেও। তারা এই শিল্পঘন এলাকায় এবং বড় বড় এলাকাগুলোতে, ইম্পোর্ট এক্সপোর্টের এলাকাগুলোতে খোলা আছে। এলসি সেটেলমেন্টের বিষয় থাকে, শ্রমিকদের পাওনার বিষয় থাকে, তো এগুলো করার জন্য শিল্পাঞ্চল যে সমস্ত এলাকায় আমাদের শাখাগুলো আছে ব্যাংকের, প্রত্যেকটা ব্যাংকেরই জমাতো ব্যাংক তো বটেই, আমরা সেটা খোলার ব্যবস্থা রেখেছি। নগদ টাকার সরবরাহে এবার তেমন কোনো ঘাটতি না থাকায় কল মানি রেটে বড় কোনো হেরফের হয়নি বলে জানিয়েছেন তহবিল ব্যবস্থাপকরা। একেবারে যতটা পর্যাপ্ত রাখার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কাজের জন্য প্রতিদিনই যাদের বাইরে ইফতার করতে হয়, সেসব রোজদারদের ভরসা সড়কের পাশে অস্থায়ী ইফতারের দোকানগুলো। পেঁয়াজু, ছোলা, মুড়ি, জিলাপি, শরবতের পাশাপাশি বিভিন্ন ফলের আইটেম দিয়ে ইফতার করার সুযোগও রয়েছে তাদের জন্য। আরও জানাচ্ছেন মুবাশশির আহমদ। রোজা এলেই রাজধানীর সড়কের পাশেই নানা রকম মুখরোচক সব ইফতার আইটেম নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানগুলো। বিকেল হলেই পেঁয়াজু, আলুর চপ, বুট, নানা ফলের আইটেম ও শরবত নিয়ে বসেন ছোট ছোট ব্যবসায়ীরা। ইফতারের সময় যত এগিয়ে আসে দোকানগুলোতে বাড়তে থাকে রোজাদারদের ভিড়। বিভিন্ন দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের রোজাদারেরা ইফতারের প্রচলিত সব আইটেমগুলো কিনে নেন। খাবারের দাম নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। আমি এখানে বেগুনি কিনছি, আলুর চপ কিনছি, পেঁয়াজও কিনছি, বুট কিনছি, জিলাপি কিনছি। আমি জিলাপি কিনলাম, তারপরে পেঁয়াজও কিনলাম, ডিপ চপ কিনলাম, তারপরে যে চিকেন কাবাব কিনলাম, টিকা কিনলাম, তারপর ছোলা কিনলাম, বুট কিনলাম। আমরা সবাই একত্রে এটা বসে ইফতার করব। দোকানে 25 থেকে 30 জন স্টাফ আছে, প্রত্যেকেই এই জুয়েলের কাছ থেকে ইফতার নিয়ে ইফতার করে। সবাই একসাথে ইফতার করি, দোকানের সবাই মালিক পক্ষ সহকারে। আমি কক্সবাজার থেকে আসছি, আজকে ইফতারের সময় হয়েছে, এখান থেকে আমি শুধু একা অল্প কিছু ইফতার নিলাম, মালটা নিলাম, বিরিয়ানি নিলাম আর শরবত নিলাম। ইফতার আইটেম বলেন, ইফতার আইটেম এবং যে রোজার যে বাজারটা সবসময় আমরা আতঙ্কে থাকতাম, কিন্তু এই বছর আমাদের সব থেকে স্বস্তির বোধ করতেছি। হোটেল রেস্তোরাঁগুলো চাহিদা বুঝে রোজাদারদের জন্য তৈরি করছেন তেলে ভাজা সব ইফতার আইটেম। রোজাদারদের মধ্যে যারা ভাজাভুজি এড়াতে চান তাদের জন্য বিভিন্ন ফল কেটে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। বেচা কিনা প্রথম 10 ভালো ছিল, পরে 10 একটু ছোলা আইটেম চলতেছে। আর আমি বিক্রি করি আলুর চপ, বেগুন, পেঁয়াজু আর চিকেন চপ আছে, আলু ডিম চপ আছে, এগুলো আমরা বিক্রি করি। আমাদের বেচা কিনা আগে থেকে একটু কম হচ্ছে, কারণ এখন তো শেষ পর্যায়ের কারণে কাস্টমারের চাপ একটু কম। ঢাকার পান্থপথ সিআর দত্ত রোডের অফিস পাড়ায় অস্থায়ী দোকান বসিয়ে সব শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে এসব দোকানগুলোই। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যারা আওয়ামী লীগের 16 বছর শাসনামলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 5ই আগস্ট তারা নতুন করে
স্বাধীন হয়েছেন। যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন তাদের কাছে এটি স্বাধীনতা নয়। মন্তব্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটর এলাকায় 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের সমর্থন ও সহায়তার ফলেই 3 বার ভোট চুরি করেও দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে আওয়ামী লীগ। পতনের পর তাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদরুল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্নমত এবং 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে দলটির নেতারা। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্নমত পোষণ করে দলটি। সাইফুল হক বলেন, সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তার ভিত্তিতে এগোনো উচিত। এদিন জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে 12 দলীয় জোট। চলতি বছরের অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানায় দলটির নেতারা। আগামী জুলাই থেকে সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এখন প্রতিদিন 3 থেকে 3,500 অনলাইন রিটার্ন দাখিল হচ্ছে বলেও জানান তিনি। রাজস্ব ভবনে এনবিআর এর সাবেক কর্মকর্তাদের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। জানান, নতুন যে আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নয়, বরং জাতীয় সংসদের কাছে থাকবে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। মৃত টিআইএনধারীদের এ তালিকা থেকে বাদ দিতে হবে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর শুধু ধনীরা দেবে এটি ন্যায় বিচার নয়, বরং কর দেওয়ার সামর্থ্য সবাইকে কম বেশি কর দিতে হবে। ম্যাজিস্ট্রেট, র্যাব, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি সেজে রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল জানিয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত 4টা নাগাদ 20 থেকে 25 জনের একটি দল ধানমন্ডি 8 নম্বর রোডে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাবের পোশাক ও ডাকাতি করা টাকা পয়সা। মাসুদ আলম জানান, ডাকাতির তথ্য প্রমাণে যাতে কেউ না পায় সেজন্য বাসার ডিভিআর মেশিন খুলে নেয় ডাকাতরা। ঈদকে সামনে রেখে বেচাকেনার ব্যস্ততা বেড়েছে রাজধানীর নিউ মার্কেটে। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় এখানে, যে কারণে ক্রেতার ভিড় লেগেই থাকে। বেচাকেনা করতে গিয়ে প্রায় সময়ই রাস্তা কিংবা মার্কেটেই ইফতার সারতে হয় ক্রেতা বিক্রেতাদের। নিউ মার্কেটে দোকানি ও ক্রেতাদের ইফতারের খবর জানাচ্ছেন হাসনাত জুবায়ের। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রোজার তৃতীয় সপ্তাহ শেষে ক্রেতা সমাগম বেড়ে বেচাকেনা জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটে। প্রতিদিনই ব্যাপক ভিড় দেখা যায় এই মার্কেটে। বিক্রি জমে ওঠায় বেশ ব্যস্ত সময় পার করছেন সেখানকার বিক্রেতারা। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় নিউ মার্কেটে, আর তাই এখানে ক্রেতার ভিড় লেগেই থাকে। যে কারণে ঈদের আগে দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার দোকানিরা। আর কেনাবেচার মাঝে ইফতারের সময় হলে দোকানে সবাই মিলে সেরে নেন ইফতার। আমরা এখানে কাজ করি অনেকদিন যাবত, অনেক বছর হয়েছে। সবাই মিলে এখানে ইফতারি করি, কারণ বাসা অনেক দূরে যাওয়া হয় না, এই জন্য এখানে ইফতার করতে সবাই মিলে। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে মিলেমিশে করি, ভালো লাগে। আমরা ইফতারটাই যে নিউ মার্কেটে এখানে ব্যবসা করি, এখানে ইফতারটা আমাদের পাশে রাস্তাঘাটে হয়। আমাদের রেস্টুরেন্টে যাওয়ার খাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, আমরা হুট করতেই খাই। এই এলাকায় নিউ মার্কেট ছাড়াও গাউসিয়া, নূরজাহান মার্কেট, গ্লোব শপিং মল সহ বেশ কিছু বিপণী বিতান রয়েছে। তাই এখানে রমজান মাসে কেনাকাটা করতে আসেন অসংখ্য ক্রেতা। কেনাকাটা করতে গিয়ে ইফতারের সময় হলে এখানে কোনো রেস্টুরেন্টে বা রাস্তায় ইফতার করেন তারা। বাইরে ইফতার করতে ভালোই লাগে, কারণ বাইরের খাবার অলওয়েজ মেয়েদের একটু বেশি পছন্দ। হালকা সামথিং কিছু কেনাকাটা করেছি, এখন তো হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে আর কি, ইফতারি করে তারপর হচ্ছে ইফতার কোথায়। বাসায় তো সবসময় করি, তো হঠাৎ বাইরে করলে ভালোই লাগে। খাবার নিয়ে রিক্সায় উঠবো, এখন আজান দিয়ে দিলে ওইখানে ইফতার করে চলবো। যদি ফাঁকা থাকে তো রেস্টুরেন্টে করা হবে বসে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে ইফতার কিনে রিক্সায় উঠবো, রিক্সাতে। ইফতারের ঠিক আগ মুহূর্তে নিউ মার্কেট 2 নম্বর গেটের সামনে গিয়ে দেখা যায় ইফতার নিয়ে বসে আছেন কেনাকাটা করতে আসা ক্রেতারা, আর তাদের খাবার মেনুতে থাকছে বাহারি আইটেম।
এখানে শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, তাই এখন এখানে ইফতার করতেছে। শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, এখন ইফতারের জন্য সবাই ওয়েট করতেছে। শপিং করতে সময় চলে যাচ্ছে, এই জন্য ইফতার করতে বসে গেলাম এখানে ছেলেকে নিয়ে। রেস্তোরাঁ কিংবা রাস্তায় ইফতার শেষে আবার শুরু হয় কেনাবেচার মহা উৎসব। পছন্দের পোশাক কেনা শেষে স্বস্তিতে ঘরে ফেরেন ক্রেতারা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। মন করা সব ডিজাইন, তুলনামূলক সুলভ দাম আর নানা কালেকশনের দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে ভিড় করছেন অনেকে। পরিবারের ঈদ কেনাকাটায় সারাকেই পছন্দের তালিকায় রাখছেন ক্রেতারা। কেনাকাটায় রয়েছে বিভিন্ন অফার। সারার মিরপুর আউটলেট ঘুরে আরও জানাচ্ছেন মোবাশের আহমদ। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ঈদের কেনাকাটা করতে সারার ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঈদ কালেকশন সাজিয়েছে জনপ্রিয় এই লাইফস্টাইল ফ্যাশন হাউস। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও প্যান্টের সেট, বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন, মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস, লেহেঙ্গা, বড়দের জন্য শাড়ি, থ্রি পিস। বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিক বিবেচনা করলে সারার পণ্য বেশ সুলভ দামে মিলছে বলে জানান ক্রেতারা। আসলে ডিজাইন তারপরে প্রাইস সবকিছুই মনে হয় আমার রিজনেবলের মধ্যেও লাগে, আর হচ্ছে ডিজাইনগুলো বেশ ভালো লাগে। আজকে আসলাম সারাতে শপিং করতে, অনেক কিছু কিনলাম, জুতা কিনেছি, কাপড় কিনেছি। কমফোর্ট জোন, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি, তো বাচ্চাদের পছন্দ। এর আগেও ঈদে কেনাকাটা করছি, এই তো বলতেছে যে ছাড়া থেকেই কিনবে। যে শপিং আছে তা করার জন্য তো আমরা এখানে আজকে একটা পাঞ্জাবি আর শার্ট আর প্যান্ট কিনেছি। আমার বাবার সাথে এসেছি, অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান ঘুরে আমরা এই দোকানেই ভালো জামা পেয়েছি, তাই এই দোকান থেকেই কিনেছি। আমরা একটা সুন্দর পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবিটা সবুজ রঙের, আমার খুব পছন্দ হয়েছে। আমি সারাতে আসছি, এখানে আমার সাইজের কাপড়গুলো পাওয়া যায়, ডিসকাউন্ট আছে। সারার এবারের ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের জন্য একই ডিজাইনের পোশাক, এছাড়া বিভিন্ন অফার ও ডিসকাউন্ট থাকছে ঈদ কেনাকাটায়। যেহেতু ঈদ চলে আসছে, সবাই চাচ্ছে তাড়াহুড়া করে শেষ করে দিতে, কারণ সামনে আবার ছুটিটা এবার লং ছুটি হবে, তো সে কারণে সবার এখন তো খুব সাড়া পাচ্ছি। ঈদের পরে যে ইকোফোনটা হবে সেক্ষেত্রে উনিছে আইফোন 16 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার PS5, তৃতীয় পুরস্কার হচ্ছে অ্যাপল সিরিজ ওয়াচের সিরিজ 10 জেতার সুযোগ আছে আর কি। সারার আউটলেটগুলোতে পরিবারের সবার পোশাক কেনার এই সুযোগ লুফে নিচ্ছেন অনেকেই। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু মানুষ এখন শেখ হাসিনার মতো বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে জিয়া স্মৃতি কমপ্লেক্সের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য কমলে ও অর্থনৈতিক মুক্তি হলেই দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে। বিকালে নরসিংদী আন্তজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্সের আয়োজনে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা নগর থানা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব এ সময় উপস্থিত ছিলেন। সাভারে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, শহীদদের দেশ ও জাতি কখনো ভুলবে না। স্মৃতিচারণ ও ইফতার মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা। সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরো একবার।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন হচ্ছে মহিমান্বিত লাইলাতুল কদর। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলিমরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপনের নির্দেশ, শপথের সিদ্ধান্ত দলের উপর। শি জিনপিংয়ের সাথে ডক্টর ইউনূসের বৈঠক আগামীকাল। চাইলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের সহায়তা। দীর্ঘ ছুটির সুযোগে ঢাকা ছাড়ার হিড়ি, যাত্রাপথে তুলনামূলক স্বস্তি। শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ব্যাপক লেনদেন। লম্বা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতার শঙ্কা নেই। গাড়ি বিক্রি করেও বেতন বোনাস দিয়েছেন গার্মেন্টস মালিকরা, জানালেন উপদেষ্টারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।